আপিল বিভাগেও কুমিল্লা 4 আসনের ধানের শীষের প্রার্থীর মনোনয়ন বাতিলের রায়। মঞ্জুরুল আহসান ছিটকে যাওয়ায় ফুরফুরে মেজাজে হাসনাত আব্দুল্লাহ। নতুন প্রার্থী ঘোষণা করবে বিএনপি। পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত পটুয়াখালী 3 আসনের নির্বাচনী মাঠ। মধ্যরাতে নূর ও বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে সেনাবাহিনী। ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের সঙ্গে নাসিরুদ্দিন পাটোয়ারির বাগযুদ্ধ চরমে। পাল্টাপাল্টি মন্তব্যে উত্তপ্ত পরিস্থিতি। ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের পোস্ট ঘিরে মধ্যরাত উত্তেজনা। আইডি হ্যাক করে নারীদের নিয়ে বাজে মন্তব্য। বিবৃতিতে জানালো জামায়াত। নির্বাচনের পর 6 চ্যালেঞ্জের মুখে পড়বে নতুন সরকার। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতে স্বচ্ছতার পরামর্শ আইএমএফের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না হাসান আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী ও বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সী। কুমিল্লা 4 আসন থেকে তার নির্বাচনের কথা থাকলেও প্রার্থিতা ফিরে পেতে সবশেষ লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এদিকে একই আসনে জামায়াতের 11 দলীয় জোট থেকে নির্বাচন করছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঞ্জুরুল হাসান মুন্সীকে নিয়ে রায়ের পরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন হাসনাত। সেখানে লিখেন, বাংলাদেশের জনগণ বনাম ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের ফাইটে বাংলাদেশের জনগণ বিজয়ী হয়েছে। এর আগে ঋণখেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল হাসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন হাসনাত আব্দুল্লাহ। গত 17 জানুয়ারি বিকেলে কুমিল্লা 4 আসনের ঋণখেলাপির অভিযোগে বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। 21 জানুয়ারি তার করা সেই রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন। পটুয়াখালী 3 আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর এবং বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার রাত 11টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের চতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় 15 জন কর্মী সমর্থক আহত হন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এবং ছাত্র অধিকারের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আবু নাইম বলেন, গতকাল রাতে ডাকুয়া এলাকায় হাসান মামুনের কর্মী সমর্থকেরা ঘোড়া প্রতীকের মিছিল নিয়ে যাচ্ছিলেন। একই সময়ে তাদের ট্রাক প্রতীকের স্থানীয় কয়েকজন সমর্থক দাঁড়িয়েছিলেন। ঘোড়া প্রতীকের লোকজন তাদের সংখ্যায় কম দেখে উস্কানিমূলক স্লোগান দিয়ে মারধর শুরু করেন। এতে ট্রাক প্রতীকের বেশ কয়েকজন সমর্থক আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমান বলেন, গতকাল রাতে ডাকুয়া এলাকায় নূর ও মামুনের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত কোনো ঝামেলা নেই বলে জানা গেছে। তিনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন, উনি প্রথমে আমার নাম নেন। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজধানী ঢাকার 8 আসনের রাজনীতি। একদিকে বিএনপির প্রার্থী ও অভিজ্ঞ নেতা মির্জা আব্বাস, অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির তরুণ প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি। এই দুই প্রার্থীর মুখোমুখি অবস্থানে ঢাকার রাজনীতিতে এখন রীতিমতো বাকযুদ্ধের আবহ তৈরি হয়েছে। মনে রাখেন কিন্তু চান্দা সব বন্ধ। সম্প্রতি নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, মির্জা আব্বাসের সমর্থকেরা তার উপর হামলা চালিয়েছে। এই অভিযোগ ঘিরেই শুরু হয় পাল্টাপাল্টি বক্তব্য, উত্তপ্ত মন্তব্য আর রাজনৈতিক উত্তেজনা। শনিবার নির্বাচনী প্রচারণায় নেমে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, যেমন পাবেলো এসকোবার ছিলেন একজন কার্টেল কিং, তেমনি ঢাকা 8 আসনেও একজন রয়েছেন যিনি ফজরের নামাজ পড়ে বিসমিল্লাহ বলে চাঁদাবাজি শুরু করেন। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। যাইতে যাইতে কমিশনার হয়েছে, এটা পুরো সকল মানুষ জানে। নাম ছিল কি? আব্বাস উদ্দিন, হয়ে গেছে মির্জা আব্বাস। আমরা আগে শুনতাম তাহলে আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। রাজনীতির মাঠে অনেকটা ধূমকেতুর মতো আবির্ভাব নাসিরুদ্দিন পাটোয়ারির। বিএনপির বাঘা নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে এক চুলো ছাড় না দিয়ে আক্রমণাত্মক ভাষায় তাকে মাফিয়া আখ্যা দিচ্ছেন তিনি। ভোটারদের দিচ্ছেন চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি। তবে এসব বক্তব্যের জের ধরেই তাকে বারবার তোপের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আমরা একটা ভয়ঙ্কর এখানে ঢাকা 8 আসনের দানবের সাথে লড়াই করছি। এই দানব এখানে সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতির যে
সিস্টেমগুলো রয়েছে, এগুলার পাহারাদার হিসাবে রয়েছে। ডিম ও ময়লা পানি নিক্ষেপ অবরুদ্ধ করে স্লোগান, ব্যক্তিগত প্রশ্নে জর্জরিত করার ঘটনাও ঘটেছে একাধিকবার। শান্তিনগর এলাকায় সবশেষ ডিম নিক্ষেপের ঘটনাও আলোচনায় আসে। অন্যদিকে এসব ঘটনাকে উড়িয়ে দিয়ে মির্জা আব্বাস বলেন, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানি দেওয়া হচ্ছে। বাবা, তোমাদের বয়স এখনো হয়নি ওরকম। বে আদব বে নসিব, বা আদব বা নসিব, কথাটা মনে রাখবেন। আমি আমার সন্তান তুল্য যারা আজকে আমার সম্পর্কে কথা বলেন, তাদের উদ্দেশ্যেই আমার এই উপদেশ। ঢাকা ৮ আসনের ভোটের মাঠে এখন তুমুল আলোচনা মির্জা আব্বাস বনাম নাসিরউদ্দিন পাটোয়ারি। একজন বলছেন জনগণ রায় দিবে পরিবর্তনের পক্ষে, আর অন্য পক্ষের দাবি এই আসন বিএনপির ঘাঁটি, এখানে চমকের কোনো সুযোগ নেই। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। হ্যাকারের নিয়ন্ত্রণে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট। সাইবার হামলার মাধ্যমে জামায়াতের আমিরের নামে প্রচার করা হয়েছে মিথ্যা বক্তব্য। একই সাথে সাইবার হামলার শিকার হয়েছে দলের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট। গভীর রাতে বিবৃতি দিয়ে এমনটাই দাবি করেছে জামায়াত ইসলামী। জামায়াতের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম এ তথ্য নিশ্চিত করেছে বলে দলের পক্ষে দেওয়া এক বিবৃতিতে বলা হয়। শনিবার রাতে নিজেদের ফেসবুক পেজে সংবাদ বিজ্ঞপ্তি আকারে বিবৃতিটি দেয় জামায়াত। বিবৃতিতে বলা হয়, অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপ ও বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে দলের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। ফলে অন্যান্য অ্যাকাউন্ট ও প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়। পোস্টে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। তাই স্পষ্টভাবে জানাচ্ছে, এই পোস্ট বা কন্টেন্ট জামায়াতের আমিরের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। ভুয়া খবর, জাল উদ্ধৃতি ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক করা হয় ওই বিবৃতিতে। দেশ জুড়ে বইছে নির্বাচনের আমেজ। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে জনমানুষের প্রত্যাশা। 2024 সালের 5 আগস্ট পরবর্তী এক নতুন বাংলাদেশের হাল ধরতে প্রস্তুত হচ্ছে আসন্ন নির্বাচিত সরকার। তবে পূর্ববর্তী সময়ের দুর্নীতি, ঋণের বোঝা আর প্রশাসনিক অব্যবস্থাপনার দায়ভার কাঁধে নিতে হবে নতুন সরকারকে। দেশের ভঙ্গুর অর্থনৈতিক খাদের কিনারে দাঁড়িয়ে কিছুটা কোণঠাসা পরিস্থিতিতে পড়তে হবে আগামীর সরকারকে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী পরবর্তী নির্বাচিত সরকারের সামনে প্রধানত 6টি বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ভঙ্গুর আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি, দুর্বল রাজস্ব ব্যবস্থায় আমূল সংস্কার, ডলারের বিনিময় হারের নতুন কাঠামো পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং প্রবৃদ্ধির ধারা পুনরুদ্ধার করার মতো বিষয়গুলো এখন সামনে এসে দাঁড়িয়েছে। প্রতিবেদনে দেশ ও বিদেশের নানাবিধ ঝুঁকির কথা বলা হয়েছে। বর্তমানে প্রবৃদ্ধি অনেকটা ধীর গতিতে এগোচ্ছে এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহ দেশের ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের আগে সৃষ্ট বিশাল অঙ্কের দেশি বিদেশি ঋণ পরিশোধের চাপ নতুন সরকারের উপর বড় ধরনের আর্থিক ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া ব্যাংকিং খাতের তারল্য সংকট ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ধারাবাহিক লোকসান সরকারি বিনিয়োগকে বাধাগ্রস্ত করার আশঙ্কা রয়েছে। রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাতে বিশ্ববাজারের অংশীদারিত্ব ও রোহিঙ্গা শরণার্থীদের জন্য বৈদেশিক সহায়তা কমে যাওয়ার ঝুঁকিও শনাক্ত করেছে IMF। সংস্থাটি পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে প্রবৃদ্ধি 4.7% এবং মূল্যস্ফীতি 8.9% থাকতে পারে। এই পরিস্থিতি মোকাবেলায় নতুন সরকারকে কর জিডিপি অনুপাত বাড়ানো, অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মতো কঠোর ও টেকসই সংস্কার কর্মসূচি গ্রহণ করতে হবে। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।